Root.com. Fair with Muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি সেই এই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। লিখছেন, আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পুলিশের চাকরি করি, তাই স্টুডিওতে আসা সম্ভব না। তাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমার নাম গিয়াসউদ্দিন এবং বাড়ি তার মৌলভীবাজার, এবং তিনি ভাড়াটা ইউনিয়নের একজন অধিবাসী। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। আমরা চলে যাই সরাসরি ঘটনায়। এটা 2016 সালের জুন জুলাই মাসের ঘটনা। আমার থানা প্রত্যন্ত এলাকা থেকে একটা পত্র আসলো। সেখানে আমার থানা একটা প্রাচীন জমিদার বাড়ির কথা উল্লেখ করে ওই বাড়ির সম্পর্কে সকল তথ্য আমাকে ওই ব্যাপারে সাহায্য করার কথা বলা হলো। ওই দিন রাতে আমার থানার একজন সোর্স ওই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল, দেখুন স্যার, আমি ওই বাড়িটা সম্পর্কে তেমন কিছু জানি না, তবে হ্যাঁ, ওই বাড়িতে না যাওয়াই ভালো, কারণ ওই বাড়িতে আশেপাশে প্রায় 2 মাইল কোনো বসত বাড়ি নেই এবং বাড়িটি একটি ভূতুরে বাড়ি। আমি বললাম, না না, এটা উপর মহলের আদেশ, ওইসব ভূত টুত বললে মারো, আমি আগামীকাল সকালে আসবো, তুমি তৈরি থাকবো। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুমন বলল যে, আচ্ছা স্যার। পরের দিন কাজের চাপে যেতে পারিনি। প্রায় 2-3 দিন পরে মোটর সাইকেল করে হঠাৎ একটা কাজে ওই এলাকাতে যাই। ফিরে আসার আগে হঠাৎ ওই বাড়িটার কথা মনে পড়লো। সাথে সাথে সুমনকে কল দেই। একটা মোটর বাইক নিয়ে সেও চলে আসে। তারপর দুজনে রওনা হয়ে ওই বাড়িটির উদ্দেশ্যে। বেলা প্রায় 1টা। আমি লক্ষ্য করলাম চারপাশে ফসলি জমি আছে, আর আমরা তার মাঝ দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আরও কিছু জায়গা যাওয়ার পরে লক্ষ্য করলাম চারপাশে হালকা জঙ্গল এবং মানুষের চলাচল না থাকায় স্পেস ছোট হয়ে আসছে। এরপর একসময় আমরা ওই জমিদার বাড়িতে পৌঁছাই। দেখলাম বাড়িটার সামনে 2টা বিশাল পুকুরের অস্তিত্ব, যা এখন জঙ্গল আর কচুরি পানায় ভরপুর। 2 পুকুরের মাঝ দিয়ে রাস্তা এবং 10-15 ফুট পর পর পাথরের কারুকাজ করা কিছু উঁচু পিলার ছিল, যার সময় প্রক্রিয়ার জঙ্গলে পরিণত হয়েছে। জমিদার বাড়ির সামনে গিয়ে দেখলাম বাড়িটা বেশ পুরনো, 100 থেকে 150 বছর আগে হবে। দীর্ঘকাল মানুষজন না থাকার কারণে একটা পুরা বাড়ির মতো লাগছে। আশেপাশের পরিবেশ বেশ নির্জন। বাড়ির ভেতর প্রবেশ করতে চাইলে সোর্স সুমন বারণ করল। আমি বললাম, আরে এখন দিন, আকাশে সূর্য আছে, তোমার ওই ভূত দিনের আলোয় আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে আমি সুমনকে নিয়ে ওই বাড়ির বারান্দায় প্রবেশ করি এবং সাথে সাথে অনুভব করি বাইরের আবহাওয়ার সাথে এখানের কোনো মিল নেই। একদম ঠান্ডা এবং এক নীরব পরিবেশ। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। দেখলাম বেশ কিছু উদ্ভিদের কারণে সিঁড়ির তেমন কোনো অস্তিত্ব নেই। বারান্দায় এসে দাঁড়িয়ে অনুভব করলাম একই পরিবেশ, ঠান্ডা, নির্জন। কিছুক্ষণ পরে সুমন বলল, চলেন স্যার, আমরা যাই। এরপর আমরা বেরিয়ে পড়লাম এবং ফিরে আসলাম থানায়। এবং থানায় এসে ওই জমিদার বাড়ির সব পত্র ভালো করে পড়ে দেখলাম তারা বাড়িটা সংস্কার করতে চায় এবং ওই বাড়িটা ঘিরে তাদের একটি পরিকল্পনা আছে। এবং এর 10 দিন পরে 2জন লোক আসলো। তারা ওই বাড়িটায় যেতে চায়, সেজন্য আমার থানা থেকে সাহায্য চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির স্যার আমাকে ডাকলেন। আমি ওনাকে আমার পরিদর্শন সম্পর্কে অবগত করলাম এবং তিনি আমাকে বললেন, যেহেতু আপনি একবার ওই জায়গায় গিয়েছিলেন, তাই আগামীকাল আপনি সময় করে ওনাদের নিয়ে যাবেন। ওনারা ওই জায়গাটি পরিদর্শন করতে চায়। আমি বললাম, ওকে স্যার। আমি ওনাদের সাথে কথা বলি। ওনারা আমার ফোন নাম্বার নিল এবং বলল কালকে ফোন করবে। পরের দিন সকালে 11টায় তারা আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু একটা বিশেষ কাজ থাকায় আমি বিকাল 3টায় যাব বলি। ওনারা রাজি হন। উল্লেখ্য, ওই দিন আবহাওয়া তেমন ভালো ছিল না। তারপর ঠিক সময় ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং থানার একজন কনস্টেবলকে নেই। আমিও আমার কনস্টেবল তুষার প্রায় 4টার দিকে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই। উল্লেখ্য, আমাদের 2টি মোটর বাইক করে আমরা ওই জায়গায় যাই। যেহেতু 4টা হয়ে গেছে, আমি কিছুক্ষণ তাদের সাথে থাকার পরে দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে। একটা কথা বলতে ভুলে গেছি, যারা আমার সাথে ছিলেন তাদের একজনের নাম রাজু এবং আরেকজনের নাম আব্দুল লতিফ। যাই হোক, জমিদার বাড়ি পুকুরের পানিতে উজু করে একটু ভালো জায়গা দেখে 3জনের নামাজ আদায় করলাম। নামাজ শেষে লক্ষ্য করলাম আকাশ মেঘলা। আমার সাথে থাকা পুলিশ সদস্য প্রশ্ন করল, স্যার কখন শেষ হবে? আকাশের অবস্থা বেশি ভালো নাই, তাদেরকে বলুন তাড়াতাড়ি শেষ করতে।
আমি দেখলাম ওনাদের দুজন দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। আমি ইশারায় অবস্থা ও চলে যাওয়ার বিষয়ে অনুরোধ করলাম। ওনারাও সাড়া দিল। অনুভব করলাম বৃষ্টি হতে দেরি নেই। ততক্ষণে একটু একটু বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। আরম্ভ হলো প্রচুর বৃষ্টি। দেরি না করে মোটরসাইকেল দুইটি বারান্দায় নিয়ে গেলাম। প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ। মুহূর্তে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়ে গেল। আমিও তুষার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দোতলায় গিয়ে তাদের সাথে মিলিত হলাম। দেখলাম ওনাদের চোখে ভয়ের ছাপ। সন্ধ্যা হয়নি, তারপরেও রাতের মতো অন্ধকার। আমি চিন্তা করলাম এখন কি করা যায়। বৃষ্টি ক্রমে বেড়েই চলেছে এবং এর মধ্যে বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওনাদের বললাম মাগরিবের নামাজ পড়ে রওনা দিব, আর ততক্ষণে বৃষ্টিও কমে যাবে। মাগরিবের নামাজ শেষ করলাম, কিন্তু বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। আমি প্রাচীন জমিদার বাড়িতে আমরা চারজন হঠাৎ শুনলাম পেছনের দরজায় কে যেন নক করছে। আমরা চারজন একে অন্যর দিকে তাকিয়ে আছি। আমরা অবাক। এই নির্জন মানবহীন বাড়িতে আমরা চারজন ছাড়া আর কে থাকতে পারে। তারপর লক্ষ্য করলাম একটা জানালা ধপাস করে খুলে গেল এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই ঘরের মধ্যে আলো জ্বলছে। আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নিচে চলে আসলাম। চিন্তা করলাম বৃষ্টি যতই হোক না কেন আমরা মোটরসাইকেল চালিয়ে চলে যেতে পারবো। আর আমি মোটরসাইকেলে উঠে স্টার্ট দিলাম, আর ওরাও স্টার্ট দিতে চাইলো, কিন্তু ওদের মোটরসাইকেল কোনোভাবেই চালু হচ্ছিল না। আর আমার মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। শত চেষ্টা করে মোটরসাইকেল চালু করতে পারলাম না। বুঝতে বাকি রইল না আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে। রাত তখন 8টা। আমাদের সকলের সাথে মোবাইল ফোন ছিল। তা দিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তাতে বিফল হলাম। ফোনের সিগন্যাল নেই। আধুনিক এই সভ্যতার যুগে আমরা যোগাযোগ দেখিনি। সবাই বসে পড়লাম। ঠিক তখন সকলে অনুভব করলাম বাড়িটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে। প্রথমে এক এক করে ঘরে আলো জ্বলে উঠল। আমরা লক্ষ্য করলাম জমিদার বাড়ির উপরের দিকে দেখলাম 10 থেকে 15 জন মৃতদেহ ফাঁসির দড়িতে ঝুলছে। আবার অনুভব করলাম ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ। বুঝলাম কয়েকজন নারী কাঁদছে। সে কি চিৎকার! এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। দেখলাম লতিফ সাহেব জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর আমরা তিনজন চিন্তা করলাম যে করেই হোক পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তুষার ও রাজু সাহেবকে বললাম মোটরসাইকেলের উপরে তা থেকে তেল বের করতে হবে। দেখলাম তারা দাঁড়িয়ে থাকতে ভয় পাচ্ছে। আমি ধমক দিলাম, তারা উঠল। আমি কিছু শুকনা পাতা ও ডাল সংগ্রহ করলাম। ঘরের ভেতর থেকে সেখানে সব ছিটিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। লতিফ সাহেবকে তুলে আনলাম মাঝখানে। মোটর সাইকেলে তেল শুকনো পাতার উপরে দিয়ে দিলাম। এবার আগুন জ্বালাবো। পকেট থেকে গ্যাস লাইট বের করেছি। তখন লক্ষ্য করলাম ওই আঙিনার ফাঁসিতে ঝুলে থাকা মৃতদেহের শরীর একে একে মাটিতে পড়ছে এবং কয়েক সেকেন্ড পরেই অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাচ্ছি। আর ঘরের ভেতরে থাকা মহিলাদের কান্নার আওয়াজ আরও বিকট ধারণ করছে। পেছনে ফিরে দেখলাম 8-10 জন মানুষ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। পরিস্থিতি সামলাতে আমি আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আগুন জ্বালালাম। সাথে সাথেই জমিদার বাড়ির আলো নিভে গেল। আগুনের আলোয় আমি দেখলাম যে মহিলাগুলো উপরে উঠে আসছিল এবং চিৎকার করতেছিল। তারা অদৃশ্য হয়ে গেল। 1 ঘন্টা পরে লতিফ সাহেবের জ্ঞান ফিরল। এবার অনুভব করলাম আশেপাশে কোনো অশুভ শক্তি নেই। প্রথমে আমি এর ভেতর থেকে বেরিয়ে মোটরসাইকেল চালু করার চেষ্টা করি। 2-3 বার চেষ্টা করার পরে মোটরসাইকেল চালু হয়ে যায়। এবার তুষার উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চেষ্টা করার পরে তার মোটরসাইকেলও চালু হয়ে গেল। এরপর আমরা দুজনেই ওদের নিয়ে রওনা দিলাম এবং ওই দিনের বিপদ থেকে রক্ষা পেলাম। পরে ওই বাড়ির ইতিহাস জানতে পারি। ওই বাড়িটা ছিল একজন মুসলিম জমিদারের বাড়ি, যারা ইংরেজদের আনুগত্য অস্বীকার করে। এক সময় ইংরেজরা ওই জমিদার বাড়ি আক্রমণ করে এবং জমিদারের তাদের বাড়ির সকল পুরুষ মানুষদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে এবং ওই জমিদার বাড়ির সকল মহিলাকে পুড়িয়ে মারে। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাইকে আমাদের সাথে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি হচ্ছে 90 দশকের একটি ঘটনা, প্রায় 30 থেকে 40 বছর আগের একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছিল পাবনা জেলা গয়েশপুর ইউনিয়নে রহিমপুর গ্রামে। তার নাম ছিল রোশনাই। তার বয়স তখন ছিল আনুমানিক 20 থেকে 25 বছর। সে একটি সুদর্শন পুরুষ ছিলেন।
সেই সময় তার পারিবারিক নিয়মেই বিয়েটা সম্পূর্ণ হয়। তারপরে বিবাহর পরে তার বিবাহিত জীবনটি অনেক সুন্দরভাবে কাটে। একটা সময় তার 2টা কন্যা সন্তান এবং একটি ছেলে জন্ম নেয়। তার স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার জীবন ভালোভাবে কাটতে থাকে। তো মাহফুজ ভাই বলে রাখা ভালো, তার বাসা ছিল একটা বাঁশঝড়ের একদম কিনারায়। ওই জায়গাটা দেখতে অনেক ভয়ঙ্কর, বাট কেউ কখনো ওই রকম ভাবে ভয় পাইতো না। এবং তার সুখের সংসারে হঠাৎ করেই একদিন কালো অন্ধকার নেমে আসে। তারপরে তার একটি অসুখ ধরা পড়ে। অসুখটা ছিল সামান্য, তার পায়ে একটি ফোড়া হয়। ওই ফোড়া থেকে তার সারা শরীর আস্তে আস্তে ভাইরাসের মতন একটা পরিণত হয়। তো মাহফুজ ভাই ভাইরাসটি সারা শরীরে ছড়িয়ে যাওয়ার পরে সে বাসা থেকে বের হতে পারে না। বাসা থেকে বের হলেও মানুষ তাকে ঘৃণার চোখে দেখতো, এটা ভেবে তার অনেক খারাপ লাগতো। তো একটা সময় তার ফ্যামিলি খরচ বহন করতে ব্যর্থ হয়, কেননা মাহফুজ ভাই সেই ছিল তার ফ্যামিলিতে একমাত্র ইনকামের সোর্স। তো এখন তার স্ত্রী তার ফ্যামিলির খাবার খরচটা চালাতে পারে, কিন্তু তার অসুস্থতার খরচ বহন করতে পারে না। তো এক পর্যায়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এমন একটা মারাত্মক অসুখ, কিন্তু তার কোনো চিকিৎসা হচ্ছিল না। সে একটা সময় এত ব্যথা যন্ত্রণা এটা সহ্য করতে না পেরে তার বাসার পাশে যে বাঁশঝোড়টা ছিল ওইখানে যেয়ে সে আত্মহত্যা করে। একটা সময় তার ছেলে মেয়ে এবং স্ত্রী অনেক ভেঙে পড়ে। তারপরে তার স্ত্রী এবং ছেলে মেয়ে সবাই মিলে তার বাপের বাড়ি চলে যায়, কারণ তার ছেলে মেয়ে এবং স্ত্রী তাদের খরচ বহন করার মতন কেউ নেই। একটা সময় তার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে রোশনাইয়ের শ্বশুর তার নিজের বাসায় নিয়ে যায়। তো মাহফুজ ভাই বলে রাখে তার বাড়িঘর সব ভেঙে চুরে নিয়ে চলে যায় তার শ্বশুর। তো মাহফুজ ভাই গহীন জায়গায় বাড়িটা করার পরে তখন জায়গাটা একটু সচ্ছল হয়। বাস ধরে ফাঁসি নেওয়ার পরে এবং বাড়িঘর ভেঙে নিয়ে যাওয়ার পরে এলাকাবাসীদের কাছে ওই জায়গাটা একদম আতঙ্ক হয়ে যায়। মাহফুজ ভাই তো জায়গাটার নাম একসময় রোশনাইয়ের বাচ্চর হয়ে যায়। এখনও এলাকার মানুষজন সবাই ওই একই নামে চিনে। তারপর কি হলো? তো কিছুদিন ভালোই যায়, মানুষজন ওই দিক দিয়ে একবারে যাইতো না বললে চলে। দিনের বেলা একটু যাইতো, বাট সন্ধ্যা হলে ওই রাস্তা দিয়ে কেউ যাইতো না, কোনো কাজ থাকলেও যাইতো না ওই রাস্তা দিয়ে। তো কিছুদিন পরে ওই জায়গাটা একদম স্বাভাবিক হয়ে যায়, মানুষজন ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, কারো কোনো সমস্যা হয় না। হঠাৎ একদিন আমাদের এলাকারই একজন যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। তো উনি খেয়াল করে তার সামনে একটা বাস পড়ে আছে। তো মাহফুজ ভাই ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, বাস পড়ে আছে। ওই লোকটি অনেক অবাক হলো, ঝড় বৃষ্টি কিচ্ছু নাই বাট বাস পড়ে আছে কেমনে কি। তখন সে বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। তখন একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় সে বাসটি পার হয়ে যাবে। বাসটি যখন পার হবে, আমরা গ্রামের ভাষায় কুঞ্চি বলি, কুঞ্চি থাকে ওই কুঞ্চি বলি, তার পা যেই কুঞ্চির সাথে স্পর্শ করে, মাহফুজ ভাই কি বলবো, বাসটি এত স্পিডে উপর দিকে ওঠে, মাহফুজ ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপর? লোকটি এটা দেখে অনেক ভয় পায় এবং সে তৎক্ষণাৎ সেখান থেকে ব্যাক করে। বাসঝোড়টা এত বড় ছিল যে সে সামনের দিকে যাওয়ার সাহস পায় না। তার সাথে যে ঘটনাটি ঘটে সে গ্রামবাসীদের কাছে সব কিছু খুলে বলে। তারপর থেকে মাহফুজ ভাই প্রায় দিন এই ঘটনাটি ঘটতে থাকে। তারপরে এলাকাবাসী সবাই জেনে যায় বাস পড়ে থাকলে বাসের উপর দিয়ে যাওয়া যাবে না, কিছু দিয়ে স্পর্শ করলে সে আপনা আপনি উপরে উঠে যাবে। তো একদিন এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে একটা দরকারি কাজে যাচ্ছিল। ওই দিন আর বাস পড়েছিল না। সে লক্ষ্য করে কি কালো একটি অবয়ব, তার ফেসটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এই যে মানুষ ফাঁসি নিলে যে এরকম ঝুলে না মাহফুজ ভাই, ঠিক ওই রকম ঝুলতেছে। এটা দেখার পরে মাহফুজ ভাই সে অনেক জোরে সামনের দিকে দৌড় দেয়। ঠিক তখনই তার সামনে একটা বাস পড়ে। সে এটা দেখে অনেক ঘাবড়ে যায়, অনেক জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো বলে রাখা ভালো মাহফুজ ভাই তার চিৎকারে কোনো কাজেই আসবে না।
কারণ আশেপাশে বাড়িঘর কিচ্ছুই ছিল না। তো একটা সময় ওই রাস্তা দিয়ে আর একটা ব্যক্তি আসতেছিল, তাকে ওইভাবে পড়ে থাকা দেখে তার বাসায় নিয়ে চলে যায়। তারপরে প্রতিনিয়তই কিছু না কিছু সবার সাথেই ঘটতে থাকে। এমনও ঘটনা ঘটতো যে দেখা যায় তো সে বাসের মাথায় উঠে দা নিয়ে এমনভাবে তাকায় আছে যে মানে কেউ সামনে দিকে গেলে দাটা ছুঁড়ে মারবে তার দিকে, এরকম একটা অবস্থা। তো একটা সময় এলাকার সবাই জানতো যে ওই রাস্তা দিয়ে ভয় আছে। অনেকে মনে করতো বিড়ি সিগারেট খাইতে খাইতে গেলে হয়তো হয়তো সামনে কিছু আসবে না। তো মজার ঘটনা কি মাহফুজ ভাই, তখন মানে একটা আওয়াজ ভেসে আসতো কানে, এই বিড়িটা আমাকে দে। মাহফুজ ভাই একটা কথা বলতেই ভুলে গেছি, অনেক সময় বাস পড়ে থাকতো, কিছু কিছু সময় দেখা যাইতো যে সে বাসের গোড়ায় দাঁড়িয়ে আছে, তার চেহারা বিভৎস। একটা সময় এলাকাবাসী এতটাই আতঙ্ক হয়ে যায় যে বিকেলের পরে ওই রাস্তা দিয়ে কেউ আর যাইতো না, কারণ বিকেলের পর থেকেই ঘটনাগুলো সবার সাথে ঘটতে থাকতো। এক কথায় খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউই যাইতো না। তো আমার এক কাকু একটা কাজে বাজারে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, মাথায় কিছু একটা ছিল, আমি সঠিক জানি না। হঠাৎ করে সে উপর দিকে লক্ষ্য করার পরে দেখে কি মাহফুজ ভাই, অনেক বড় একটা পাখি, মানে বাস জুড়েই এত বড় পাখি হয়ই না বলতে গেলে। তাকে মানে চিল যেমন মাছ ছো দিয়ে উঠাই নিয়ে যায়, ওই রকমভাবে ছো দিয়ে উঠাই নিয়ে যাইতে চাইছিল। ওইটা দেখে আমি বলে রাখি, ও তখন অনেক ছোট ছিল, 11 থেকে 12 বছর এরকম বয়স হবে। ওইটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। তো মাহফুজ ভাই ঘটনাটি ঘটে দুপুর টাইমে এমনিতেও বাজারের দিন, ওই সময় একটা লোক বাজারে যাচ্ছিল, তারপরে দেখে ওইভাবে পড়ে আছে তো ওর মুখ দেখে চিনতে পারে, তারপরে ওই লোকটি ওর বাসায় নিয়ে আসে। তারপরে কিছুদিন সে অসুস্থ থাকে, সুস্থ হওয়ার পরে আমরা এই ঘটনাটি জানতে পারি ওর সাথে কি হয়। তো এভাবে চলতেছিল দিনগুলা। তারপরে তার ছেলে মেয়ে বড় হয়ে যায়, বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়। তারপরে ওদের বাসস্থল ওরা এসে বাড়িঘর করে, তারপরে আবার সেই প্রথমকার মতন ওই জায়গাটি আবার সচ্ছল হয়ে যায়। তারপরেও কিছু কিছু সময় ঘটনাগুলো ঘটতেই থাকতো। এখন মানুষ আর ওইরকম ভয় পায় না, কারণ এখন আধুনিক যুগ, বুঝে নিত মাহফুজ ভাই। তো মাহফুজ ভাই বাড়িঘর করার পরে আমার সাথে একটি ঘটনা ঘটে বসে একদিন। তো আমি বাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে দেখি কি আমার একটা দূর সম্পর্কের একটা কাকু গোলাপ ফুল নিয়ে উপর দিকে তাকায় আছে। তো আমিও ভালো মনে তাকে জিজ্ঞেস করলাম, কাকু এই জায়গায় এরকম গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় আছে কেন? সে আমার কথায় কোনো কান দেয় না। তো আমি আরেকবার জিজ্ঞেস করি, কী জন্য দাঁড়ায় আছো কেন? সে কিছুই বলে না। আসলে মাহফুজ ভাই, আমি এতবার ডাকার পরেও সে আমার দিকে তাকালো না। তারপরে এটা ভৌতিক কাহিনী নাকি ওইটা আমি বলতে পারি না। আমার সাথে যেটা ঘটছিল আমি ওইটাই বললাম মাহফুজ ভাই। তো মাহফুজ ভাই, এটাই ছিল আজকের ঘটনা। যদি মাহফুজ ভাই প্রুফ নিতে চান, প্রুফ দিতে পারবো, কারণ আপনাকে যে অ্যাড্রেসটা দিয়েছি ওই অ্যাড্রেসে আইসা শুধু বলবেন রুশনাইয়ের বাদঝোর, তাই সবাই আপনাকে দেখা দিবে রুশনাইয়ের বাদঝোর কোনটা। সবাই এখনও এক নামে চেনে, আচ্ছা, ওই নামটা এখনও রয়ে গেছে রুশনাইয়ের বাদঝোর নামে। তো মাহফুজ ভাই, আমি আরেকটি ঘটনা শেয়ার করতে চাই। ঠিক আছে। ঘটনাটি হলো একদমই ছোট্ট আর কি। তো আমি ঘটনাটি শুনছিলাম আমার আম্মুর মুখ থেকে। ঘটনাটি ঘটে আমার ফুপুর সাথে। আমার ফুপু একটা বিয়েতে যায়। বিয়েটা ছিল আমার ফুপুর চাচাতো বোনের। তো বিয়ে বাড়ি থেকে বাসায় ফিরতে ফিরতে অনেকটা রাতি হয়ে যায়, প্রায় 11:30 থেকে 12টা বেজে যায়। মাহফুজ ভাই, একটা কথা বলতে ভুলে গেছি যে আমার দাদুর ছোট ভাই আমার ফুপুরে বলছিল কি, রাত তো অনেক হয়েছে, 11:30 12টা বাজে, আমি তো মানে আগাই দিয়ে আসি। আমার ফুপু বললো, না সমস্যা নেই, জ্যোৎস্না রাত আছে, আমি একা একাই যাইতে পারবো, আর আমি ওইরকম ভয় টয় পাই না। এইটুকু রাস্তা, তারপরে আবার জ্যোৎস্না রাত, আমি একা একাই চলে যাইতে পারবো, সমস্যা নেই, আমি বাসায় যাই কল দিব না। তারপরে সে একটি পুকুর পাড় দেয়, আর একটা পুকুর বাঁধ আছে, ওইটা পাড় দিলেই বাসায় চলে আসবে। সে হঠাৎ করে লক্ষ্য করে কি ওই সময় একটা মহিলা পুকুরের ঘাটে গোসল করতেছে।
তারপরে সে ভাবে এত রাতে কে আবার গোসল করে পুকুরে। এটা ভাবতে ভাবতে সে আগায় যায় বলে, কে ওখানে এত রাতে গোসল করতেছে? তখন মহিলাটি কিচ্ছু বলে না, কোনো সারা শব্দ নেই। আমার ফুপু তো অনেক সাহসী ছিল, সে তখন করলো কি, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় আবার বলে, কে এখানে এত রাতে গোসল করতেছে? তখনও কোনো সারা শব্দ নেই। তো এক পর্যায়ে তার পিছনে যেয়ে দাঁড়ায় বলে, কে আপনি এত রাতে গোসল করতেছেন? তখন আমার ফুপু দেখে কি ওইটা কোনো মানুষ না, সাদা শাড়ি পরেছিল। তখন ওইটা আমার ফুপুর হাত ধরে পানিতে টেনে নিয়ে যায়। ওইদিকে আমার দাদুর ছোট ভাই বাসায় কল দিয়ে দেখে কি এখনো বাসায় ফিরে নাই। এইটুকু সময়ের রাস্তা, এতক্ষণ লাগবে, এটা ভেবে সে আবার একটা টর্চ নিয়ে বের হয়েছে। তো দেখে কি পানিতে কে যেন হাবুডুবু খাচ্ছে। তখন আমার দাদুর ছোট ভাই, সে আমারও দাদুই বলে, আমার দাদু তখন যায় আমার ফুপুকে উপরে ওঠানোর পরে বাসায় নিয়ে আসে। তো তারপরের দিন সকালবেলা আমার ফুপুকে কবিরাজ দেখায়। তো মাহফুজ ভাই, আপনি তো জানেন সব কবিরাজের কাছে একটা পোষা জিন থাকে। ওই জিনের মাধ্যমে ফুপুর শরীরের ভিতরে যে জিনটা ঢুকে তাকে জিজ্ঞাসা করা হয়, তুই কিসের জন্য ওর শরীরের ভেতরে প্রবেশ করছিস? তখন জিনটা বলে যে, আমি পুকুর পাড়ে বসেছিলাম ভালোভাবেই, কিন্তু ও আমাকে অনেক বিরক্ত করা শুরু করে। ওই জন্যই আমি ওর শরীরের ভেতরে প্রবেশ করি। তো তখন কবিরাজ বলে, তুই ওর শরীর থেকে বের হয়ে যা। তখন জিনটি বলে, বের হয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে একটা ছাগল দিতে হবে। তো জিনের কথা মতো তাকে একটা ছাগল দেওয়া হয়। তো জিন তার কথা মতো আপনি বিদায় নিয়ে নেয়। তো মাহফুজ ভাই, এটাই ছিল আমার সংক্ষিপ্ত একটি ঘটনা। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে আমার একটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাহফুজ ভাই, এই ঘটনাটি আমাকে একজন লিখে পাঠিয়েছেন, তো আমি আপনাকে সেটা পড়ে শোনাবো। যেভাবে লেখা আছে আমি সেভাবে বলছি। এক হচ্ছে জিন জাতি আছে, এটা বিশ্বাস করা, এটা সত্য এবং আল্লাহর অন্যরকম সৃষ্টি। এরাও আমাদের মতো মাখলুক, তবে গুপ্ত মাখলুক। কিছু আরেকটি ব্যাপার হচ্ছে, এদেরকে বশের মধ্যে এনে কিছু অসাধু মানব জাতির মতো শ্রেষ্ঠ মাখলুক কর্মে লিপ্ত থাকে। এখন কথা হচ্ছে, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকের গল্পটা ঠিক তেমনই। আমি নাবেদ, তখন আমি ক্লাস 7-এ পড়ি মাত্র। গ্রামের বাড়িতে গেলে আমার একটা আত্মীয় আমাকে একটা কথা শিখিয়ে দেয়। উনি আমাকে বললেন, তুমি তো একা রুমে খুব ভয় পাও, তাই তোমাকে একটা সূরা শিখিয়ে দিই, এদিকে আসো। যে সূরা কতবার পড়লে তোমার আর ভয় থাকবে না। আমি খুব খুশি হয়ে গেলাম, বললাম, আমাকে শিখিয়ে দেবেন? বললে, হ্যাঁ, আমি শিখিয়ে দেবো তোমাকে, তুমি এদিকে আসো। তারপর আমি তার দিকে এগিয়ে যাই। যাওয়ার পর সে বলে, আমি শিখিয়ে দিচ্ছি, তুমি কোরআন থেকে এতদিন ধরে একেবারে পড়তে থাকবে। আমি খুশি হয়ে বাড়িতে চলে আসলাম, আর মাগরিবের পরে ওযু করে ওই সূরাটা পড়তে থাকলাম। এরকম করে আমি 30 দিন লাগাতার এই সূরাটা পড়তে থাকি, ঠিক একই নিয়ম করে। কিন্তু এরপর আমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আসলে আমার আত্মীয় দায়ী। আমি অল্প বয়সে ছিলাম বলে বুঝতে পারিনি ওনার কথা কি সত্য মনে করে একই নিয়মে পড়তে থাকলাম, যার অর্থ অন্যরকম ছিল। এই সূরাটি যদি একই নিয়মে এভাবে পড়তে থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম কিছু দাঁড়ায়। কিন্তু আমি অবুঝ থাকার কারণে তার এই ব্যাপারগুলো জানতামই না। সে যে ইচ্ছা করে আমার পরিবারে এবং আমাকে ধ্বংস করার জন্য এসব করেছে, তার বিন্দু পরিমাণ চিন্তা মাত্র আমার কাছে ছিল না। সে আমার নিকট আত্মীয়, সে কিভাবে এই কাজটা করতে পারে? একদিন রাত 2টোর সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। খুব পানির পিপাসা লাগাতে আমি ডাইনিং রুমে যাই পানি পান করার জন্য। হঠাৎ টেবিলের এক কোণে চেয়ারে কালো ছায়ার মতো কাউকে বসে থাকতে দেখলাম। লাইট জ্বালাতে কিছু দেখতে পেলাম না, নিজের চোখের ঘুম ভেবে আমি চলে আসলাম। পিছনে আমাকে কে যেন ডাক দিল, নাবেদ। ফিরে দেখলাম কেউ নেই। টেবিলের কাছে এসে ছায়ামূর্তি এখনো বসে আছে। সে আমাকে আবার ডাকলো, নাবেদ, নাবেদ, আর এইভাবে ডাকেছিল।
আমি খুব ভয় পেয়ে রুমের মধ্যে চলে যাই। এর পরের দিন কোনো কিছুই আমার মনে নেই, তবে কিছুদিন পরে আবার হুঁশ ফিরে আসে। আর এর মাঝে আমি আমার ঘরের অনেক ক্ষতি করে ফেলেছি, আমার মাকেও মেরেছি। এমন একটা বেয়াদবি কাজ করে ফেলছিলাম নয়ন ভাই, এবং পাশের বাসার পালা বিড়ালটিকেও মেরে দিয়েছি। আমাদের পালা অনেকগুলো কবুতর ছিল, ওই সবগুলোকেও নাকি আমি মেরেছি। মার কথা অনুযায়ী আমার শরীরে প্রচুর শক্তি ছিল, এবং সারাদিন আমি একটা অন্ধকার রুমে বসে থাকতাম, কোথাও বের হতাম না, কারোর সাথে কথাও বলতাম না। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি। পরীক্ষার পড়া এসব তো দূরের কথা, মা বাবার সাথে খুব খারাপভাবে কথা বলতাম। ভয়ে আত্মীয় স্বজনরা আসতো, শুধুমাত্র একজনই আমাদের বাসায় আসতো এবং সাথে করে অনেক খাবার নিয়ে আসতো, বেশিরভাগ মিষ্টান্ন জাতীয় খাবার। সব আত্মীয় ভয় পেলেও সে কিন্তু ভয় পায়নি। আমি মাকে বললাম, মা আমাকে একজন হুজুর দেখাও। আমাকে গ্রামের একজন বড় হুজুর আছেন, অনেক বয়স হয়েছে, ওনার কাছে মা আমাকে দেখাতে নিয়ে গেলেন। উনি সূরা পড়ে আমার শরীরে ফু দিলেন এবং বললেন, তোমাদের সাথে খুব খারাপ হয়েছে। একজন তোমাদের সাথে ইচ্ছা করে তোমার ছেলের মাধ্যমে তোমাদের ঘরে জিন হাজির করেছে, তাও আবার খারাপ জিন। এখন আমার বয়স 35। হুজুরের বদলতে আমাদের ঘর থেকে সব কিছু চলে যায়, কিন্তু কিছু খারাপ প্রভাব এখনও আছে। 3টা বিয়ে হতে হতে ভেঙে গেছে। দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও কোনো মেয়ে রাজি হচ্ছে না বিয়ে করতে। মা যথেষ্ট অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। কিছুদিন আগে বাবা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এখন আমি একদম একা। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম শুধু এই জন্য, দয়া করে কেউ কারোর সাথে এইরকম খারাপ কাজ করবেন না, আর সবাইকে সতর্ক করে দেবেন। এদেরকে হিদায়াত দান করুন, আমরা যেন কারো ক্ষতি না করি। তো মাহফুজ ভাই, এই ছিল একটা ঘটনা। আমাকে যে পাঠিয়েছেন সে হচ্ছে আমার বন্ধুর একটা ফ্রেন্ড আর কি। সে আমাকে ইনবক্সে লিখে পাঠিয়েছেন। ঘটনাটি ভালো লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো সঙ্গে আছেন। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে পরবর্তী ঘটনাটি বলার সুযোগ দেওয়ার জন্য। তে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আমি ইমন, থাকি সাভারে। ব্যস্ততার কারণে মাহফুজ ভাই এই ঘটনাটি স্টুডিওতে এসে বলতে পারলাম না। যাই হোক, সরাসরি চলে যাচ্ছে ঘটনাতে। ঘটনাটা ঘটে আমাদের বাসায়। আমাদের বাসার একতলা বিল্ডিং বাড়ি। আমাদের বাসার আশেপাশে শুধু বাসযার ছিল, আশেপাশে তেমন বাড়িঘর কিছুই ছিল না। সমস্যাগুলো এইরকম হতো যে ঘুমিয়ে আছে এবং ঘুমের মাঝে ফিল করতে পারছে যে তার পাশে কেউ বসে আছে এবং পা থেকে মাথা অবধি শিরশির করে কিছু বয়ে উঠছে। দম বন্ধ হয়ে যেত এবং ঘুমের মাঝেই গোংড়াতে থাকতো। কেউ তাকে টাচ করলে কিংবা ধাক্কা দিলে ঘুম ভেঙে যেত ঠিকই, কিন্তু এইরকমটা বাসার অনেক লোকের সঙ্গে ঘটতো। বাসার সবাই বলতো যে বোবাই ধরছে, আবার কেউ বলতো যে অতিরিক্ত টেনশন করলে এরকম হয়। কিন্তু আমাদের বাসায় যার যার সঙ্গে ঘটনাটি ঘটছে শুধু তারাই বলতে পারবে এটা কি বোবা না অন্য কিছু। একদিন আমি ঘুমিয়েছিলাম এবং আমার সঙ্গে এমনটা ঘটে যে একটা ছোট বাচ্চা পাশে হাঁটু গেড়ে বসে আছে। কিছুক্ষণ পর ফিল করতে পারলাম পা থেকে শরীরের ওপর পর্যন্ত শিরশির করে কি যেন উঠছে। অমনি আমার দম বন্ধ হয়ে গেল এবং দম নিতে পারছিলাম না। পা নাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। আর যদি কিছুক্ষণ এইভাবে থাকতাম আমি মারা যেতাম। শরীরের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করলাম পাও নাড়ানো, কিন্তু আমি পারলাম না। কিছুক্ষণ পর পাও নাড়াতে পারলাম এবং ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি শরীর সম্পূর্ণ ঘেমে গিয়েছে এবং গলা শুকিয়ে গেছে। কোনো রকম পানি খেয়ে ভয়ে ভয়ে আবার ঘুমিয়ে পড়ি। একে একে বাসার সবার সঙ্গেই ঘটনাটি ঘটতে থাকে। একদিন আমার বাসার কাজের মহিলা আমার আম্মুকে বলে, আমার ভাই একটা নামকরা কবিরাজ,
উনি বাসায় এসে বলতে পারবেন যে বাসায় কিছু আছে কি না। তার কথা শোনার পরে আমরাও আলোচনা করে বলে যে তোমার ভাইকে আসতে বলো এবং আসার অনুমতি দেই আমরা। তিনি বললেন যে আমার ভাই আসার পর আর কোনো সমস্যাই হবে না। তারপর তার পরের দিন তার ভাই আসে, আসার পরে বলে যে রুমগুলো বন্ধ করে দিলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু তিনি বললেন যে 5টা রুমের ওপর বন্ধ করা যায় না। তারপর তিনি একে একে 5টা রুম বন্ধ করে দিলেন। তাও দিন একটা করে রুম বন্ধ করতে পারবে তিনি। একে একে 5টা রুম বন্ধ করতে তার 5 দিন সময় লেগে গেল। শুধু গেস্ট রুম বন্ধ করতে পারল না তিনি। এখানে কবিরাজ আর একটা কথা বলে রাখছিল যে 5 নাম্বার দিন যেদিন লাস্ট রুম যেটা বন্ধ করবে সেটা বন্ধ করে তিনি তার বাসায় চলে যাবে। তে কথা মতো তিনি রাত 8টার দিকে 5 নাম্বার রুম তিনি বন্ধ করেন এবং বন্ধ করার পর তিনি রাতের খাওয়া দাওয়া শেষ করে তিনি বাসা থেকে বের হয়ে যান তার গ্রামের বাসার উদ্দেশ্যে। আমি তখন ছোট ছিলাম, তো খাওয়া দাওয়া করে আমি সকাল সকাল ঘুমিয়ে যাই। হঠাৎ করে হাউমাউ করে কান্নার আওয়াজ শুনতে পাই। আমি কিছু না ভেবে ঘুম থেকে উঠে পড়ি এবং দরজা খুলে এবং বাইরে দেখি বাবা মা ভাই বোন বের হয়ে এসেছে এবং গেস্ট রুম থেকে সেই আওয়াজটা আসছে। সবাই দৌড়ে গেস্ট রুমে যায় এবং গেস্ট রুমের দরজা খুলতেই সবাই দেখতে পায় যে সেই কবিরাজ হাওয়ায় ভাসছে মাটি থেকে 3-4 ইঞ্চি উপরে। অনেক আকুতি মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এটা দেখে আমাদের বাসার কাজের মহিলা মানে কবিরাজের বোন দৌড়ে গিয়ে তাকে ধরতে যায়। আর তখনই কাজের মহিলাকে কে যেন লাথি দিয়ে অনেক দূরে ফেলে দেয় এবং সে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে আমরা সব ভয়ে সূরা পড়তে শুরু করি। এক সময় দেখতে পেলাম কবিরাজকে ছেড়ে দিয়েছে এবং মসজিদে আজান দিচ্ছে ফজরের। কবিরাজ তখন দেরি না করে তার বোনকে সুস্থ করে বাড়ি ফিরে চলে যান। আর সেই কাজের মহিলা আর কোনো দিন আমাদের বাসায় আর কাজ করতে আসেননি। অনেক ফোন করার পরও সে আর আসে নাই। সব কিছু ঘটে যাওয়ার পরে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, কবিরাজ তো চলে গিয়েছিল, আবার আসলো কিভাবে? আসলে আমি ভেবেছিলাম উনি চলে গিয়েছে, কিন্তু আসলে গাড়ি মিস করার ফলে তিনি যেতে পারেননি। তাই তিনি ভাবেন যে একদিন পরে যাব, তাই তিনি ফিরে আসেন এবং তিনি রাতে আসার কারণে কেউ টের পান নাই, কারণ সবাই ঘুমিয়েছিল। আসার পরে তিনি গেস্ট রুমে শুয়েছিল। আর ঘটনাটা হয়তো ঘটেছে যে সব রুমই বন্ধ করা ছিল কিন্তু গেস্ট রুম বন্ধ করতে পারছিল না, এর জন্য আর কি হয়তো কবিরাজের উপরে আক্রমণ হয়। মাহফুজ ভাই, এই ছিল আজকের ঘটনা। তবে এই ঘটনাটি যখনই আমার মনে পড়ে তখনই আমার গায়ের পশমগুলো আপনি আপনি ভয়ে জেগে ওঠে। তে মাহফুজ ভাই, যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা আপনি শেয়ার করবেন। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমার নাম কাজিম, ছদ্মনাম। আমি ঢাকায় ধামরায়ে কোনো একটা গ্রামে থাকি। আমি ছোটবেলা থেকে ভাইয়ের সঙ্গে ঘুমাতাম আর বোথ এফএম শুনতাম। তখন থেকেই বোথ এফএমের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি প্রথম বোথ.কমে ঘটনা লিখছি, তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনা যদি সিলেক্টেড হয় তবে প্লিজ ইমেল করে জানিয়ে দিবেন, তবে সেটা প্রচার করা হবে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। ঘটনাটা ঘটে আমার নানার সঙ্গে যখন তার নতুন বিয়ে হয়। বলে রাখা ভালো, আমার নানা স্কুল শিক্ষক ছিলেন আর তিনি যে স্কুলে চাকরি করতেন সেটা ছিল অনেক দূর, তাই নানা সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সময়টা সম্ভবত শীতকাল ছিল।
আমার নানা প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হয়। সারাদিন স্কুল শেষে বিকেলে রওনা হন বাড়ির দিকে। স্কুল থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে খানিকটা রাত হয়ে যায়। তখন রাস্তাঘাট উন্নতি ছিল না। কাঁচা রাস্তা এবং আঁকাবাঁকা নানা গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছালেন। বলে রাখা ভালো, আমার নানি তার বাপের বাড়ি ছিলেন। হঠাৎ খবর আসলো আমার নানা শ্বশুর মানে আমার নানুর বাবা খুব অসুস্থ। আমার নানাকে এক্ষুনি সেখানে যেতে বলা হয়। আমার নানা খবর শোনা মাত্র তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নানা কাঁচা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। আমার নানা শ্বশুরবাড়ি যেতে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তাই বলছি গ্রামের কাছে রাস্তা, বুঝতেই পারছেন তো। যাই হোক, নানা 3-4 গ্রাম পার দেওয়ার পরেই ঘটলো আসল ঘটনা। নানার হাতে একটা লাইট ছিল, সেটা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তিনি দেখতে পান একটা বিড়াল রাস্তা আটকে শুয়ে আছে। নানা সাইকেলের বেল দেওয়ার সত্ত্বেও বিড়াল উঠল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে রইল। নানা সাইকেল থেকে নেমে বিড়ালটার পাশ দিয়ে যাচ্ছিল। তখনই বিড়ালটা একটা ডাক দেয় এবং নানার দিকে তাকায়। তখন নানা দেখে যে বিড়ালটির চোখ জ্বলজ্বল করছে এবং নর্মাল বিড়াল থেকে চোখগুলো একটু বড়। নানা এত কিছু না চিন্তা করে ওই বিড়াল ওইখানেই রেখে ওই অবস্থায় সাইকেল চালানো শুরু করে। রাস্তার দুই পাশে ফসলি ক্ষেত, রাস্তা সোজা চলে গেছে, জনমানব কিছুই নেই, না আছে বাড়িঘর। নানা সাইকেল চালাচ্ছে। হঠাৎ নানার সাইকেলের সামনে দিয়ে হঠাৎ কিছু দৌড়ে চলে গেল। পিছন দিকে নানা তাকালেন এবং সাইকেল থেকে নেমে পিছন দিকে তাকিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সেই বিড়ালটা তার দিকে তাকিয়ে আছে এবং সেই বিড়ালটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে এবং বিড়ালটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে এবং একটা বাঘের আকৃতি ধারণ করে। বিড়ালটা যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন তার চোখগুলো কেমন যেন পরিবর্তিত হচ্ছিল। এটা দেখার পর প্রচণ্ড ভয় পায় নানা এবং সজোরে সাইকেল চালিয়ে যেতে লাগলেন নানা। তার শরীর ঘেমে যাচ্ছিল। তিনি সবটুকু শক্তি দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বিড়াল নামক কি বিড়াল রূপী ওই প্রাণীর সঙ্গে পেরে উঠছিলেন না নানা। তার পিছন পিছন ভয়ানক লোমহর্ষক জন্তুটি দৌড়ে আসছিল। তিনি 7-5 না ভেবে এবার সাইকেল ফেলে দৌড়াতে শুরু করলো। চারিদিকে নিস্তব্ধ এবং অন্ধকার। প্রায় রাত 12টা। গ্রামের মানুষের কাছে রাত 8টায় অনেক রাত, তাই লোকজন নেই বললেই চলে। আর সেই জায়গা ছিল জনমানবহীন, ফসলি ক্ষেতের মাঝখানে। যাই হোক, ঘটনায় ফিরে যায়। নানা দৌড়াতে দৌড়াতে একটা লোকের সঙ্গে ধাক্কা খান। লোকটা ছিল অনেক বয়স্ক। তার পরনে সুন্দর একটা লুঙ্গি গেঞ্জি, যেমনটা কৃষক পরে থাকে। লোকটা নানার নাম ধরে বলল, কি মাস্টার, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? নানা পিছনে থাকা বিড়ালটার দিকে ইঙ্গিত করলেই বিড়ালটা উধাও হয়ে যায়। তারপর নানা সবকিছু খুলে তাকে বলে। তারপরে ওই লোক নানাকে বলে যে এত রাত্রে এই রাস্তায় আসা ঠিক হয়নি। নানা তাকে বলেন যে ভয় পেয়ে আমি আমার সাইকেলটা ও রাস্তায় রেখে চলে এসেছি এবং নানা লোকটার কাছে সাহায্য চাইলো যে আমার সাইকেলটা খুঁজে দেওয়ার জন্য।
লোকটা নানার সঙ্গে দেয় এবং দুজন মিলে রাস্তায় সাইকেল খুঁজতে থাকে এবং খানিক দূরেই সাইকেলটা পেলেন এবং পিছন করে লোকটাকে ধন্যবাদ জানাবে দেখেন যে লোকটা নেই। নানা রীতিমধ্যে ঘাবড়ে যান, ভাবছেন যে কি হচ্ছে তার সঙ্গে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, লোকটা এক নিমেষে কোথায় উধাও হয়ে গেল। তিনি ভয়ে ভয়ে আবার সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার শ্বশুর বাড়ি একটা সময় পেয়ে যান, যেখানে তার শ্বশুর বাড়ি পৌঁছাতে রাত 12টা বাজার কথা, সেখানে বাজলো রাত 3টা। এত সময় লাগার কথা নয়, কিন্তু 3 ঘন্টা তিনি কোথায় ছিলেন? পরে তিনি সবাইকে সবকিছু খুলে বললেন। নানাকে গোসল করে ঘরে ঢুকতে বললেন এবং পানি পড়া খাওয়ালেন। তো মাহফুজ ভাই, এই ছিল আমার কাছে আজকের ঘটনা। তো যদি গল্পটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার কাছে অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ আবার পাঠাবো যদি এই গল্পটা সিলেক্টেড হয়। ভাই, যদি গল্পগুলো ভালো লাগে তাহলে আমাকে মেল করবেন, তাহলে আমি আপনাকে আরও গল্প শেয়ার করব এবং আপনি ভালো সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে আরও একটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক দিন আগের কথা, আমি মনে হয় তখন ক্লাস 5-এ ছিলাম। সেই ঘটনাটি আমার সাথেই ঘটেছিল। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাওয়া যাক। আমাদের বাড়ির পাশে 2টি পুকুর আছে, যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময়। সেখানে অনেক মাছ চাষ করা হতো, আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল। তবে ওই সময় হালকা বৃষ্টিও ছিল। আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল, সেই অনুযায়ী দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল। তো মাহফুজ ভাই, গ্রাম অঞ্চলের এরকম পরিবেশ, পুকুরের পাশ কেটে দেওয়া হয় যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে। আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে। এইভাবে দেশীয় মাছ পুকুরে আনা হয়। তো মাহফুজ ভাই, এভাবেই আমাদের পুকুরের মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো। পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল। পুকুর আর জমির মধ্যে 10 থেকে 12 ফিট জায়গা আছে। তো মাহফুজ ভাই, জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে। এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে, আর মাহফুজ ভাই তার পুরো পাশে রয়েছে কবরস্থান। এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে, যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে, আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে মাহফুজ ভাই। দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন বাড়ি লাগে ওই জায়গায়। আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে, পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য। তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয়। তো যাই হোক মাহফুজ ভাই, সন্ধ্যাবেলায় আমার আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিচ্ছিল, কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল। তখন রাত 11টার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একাই সেই পুকুরের দিকে। তবে মাহফুজ ভাই, আমি তখন আব্বুকে বললাম আমিও যাব আজকে তোমার সাথে। আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায়, সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখব কীভাবে মাছগুলো ধরে। তো মাহফুজ ভাই, আমি গেলাম আব্বুর সাথে। প্রথমে পুকুরের সিঁড়ি দেখলাম কিছু চিংড়ি এসে বসে আছে। আমি খুব সাবধানে হাত দিয়ে সেই কয়েকটা চিংড়িগুলো ধরি। তখন আব্বু বলল ছেড়ে দিতে, তাই দিলাম। সেখানে যাওয়ার পরে আমি লাইট ধরে দাঁড়িয়ে আছি। এক পর্যায়ে দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঢুকছে। তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরবো। তখন আব্বু বলল আচ্ছা ঠিক আছে ধর। মাছটি যখন ড্রেন দিয়ে পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে আটকে গেল, তখন আমি মাছটি ধরে ফেললাম। 2 মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম। মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে ছিলাম যাতে মাছটি পানিতে না পড়ে। তো মাহফুজ ভাই, তখন আব্বুর হাতে লাইট ছিল। হঠাৎ করে মাছটি আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়। তারপর কি হলো? পানিতে পড়েনি, লাইটের আলোর জায়গাটায় মাছটা পড়েছিল, কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তখন মাহফুজ ভাই, আমি কিছুটা অবাক হয়ে ঘাবড়ে গেলাম। বারবার মাছটিকে এদিক থেকে সেদিক খুঁজতে থাকলাম।
তো তখন আব্বু বুঝতে পেরেছিল, কারণ তখন যেন হঠাৎ করে চারদিকে খুব জোরে বাতাস শুরু হলো, কিন্তু তখন বাঁশের ঝোপ ছাড়া আর কোনো কিছুই নড়ছে না। আর এই দেখে আব্বু আমার হাত ধরে সোজা হাঁটা দিল, কিছু বলল না। আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করলাম, কেন চলে যাচ্ছি, মাছটা তো পাইনি। আব্বু কিছুই বলেন নাই, শুধু বাড়ির সামনে এসে বলল মাছ পানিতে চলে গেছে। তো মাহফুজ ভাই তখন থেকেই আমার মনে খটকা লেগে আছে, আব্বু এমন কেন করলো। আমার মনেও কিছুটা ভয় ছিল সেই পরিস্থিতির কথা ভেবে। মাঝে মাঝে তখন মনে হতো হয় অন্য কিছু। তো মাহফুজ ভাই, আমার মাঝে মাঝে তখন মনে হতো সেটা মাছ ছিল না, হয়তো অন্য কিছু ছিল। কারণ এইরকম আরও অনেক ঘটনায় আমার আব্বুর সাথে ঘটে গিয়েছিল, আমাকে কিছু জানায়নি তৎক্ষণাৎ। তো একটু পর মাহফুজ ভাই ঘরে আসলাম, ঘরে এসে আব্বুকে জিজ্ঞেস করলাম। আব্বু বললো এটি পানিতে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। কিন্তু সত্যি বলতে অনেক খোঁজাখুঁজি করেছিলাম মাছটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে সব কিছু শেষ করে ঘুমাতে গেলাম। তো মাহফুজ ভাই, যদিও সবসময় আমি আর আমার ছোট ভাই আলাদাই ঘুমাতাম, কিন্তু সেদিন আমি ভাইসহ আম্মু আর আব্বুর সাথে ঘুমিয়েছি। আব্বু নিজেই বলেছিল যে একসাথে ঘুমাতে, কারণ আব্বু মনে কিছুটা ভয় ছিল। তার কয়েকদিন পর যখন হঠাৎ আমার ছোট ফুফু এলো, তখন এইরকম কিছু ঘটনা বলতে লাগলো। তখন বুঝলাম মাছরূপী অন্য কিছু আমার হাতে এসেছিল। আর এটা ভাবার সাথে সাথে আমার গায়ে যেন শিউরে উঠলো। আর আব্বু তখন বলল সেদিন আমার হাতে মাছ ছিল না, তাই পড়ার পর আর দেখতে পাইনি। আসলে এটা কতটা সত্যি ছিল তা জানি না, তবে সেই রাতের কথা আমার প্রায় মনে পড়ে। ওই দিকে রাতের বেলা ভুলেও যাওয়া হয়নি আর কখনোই। তবে আমার মতে এইরকম ঘটনাগুলো গ্রাম অঞ্চলে একটু বেশিই ঘটে। আর এটা আমি শুনেছি যে মাছের সাথে সব মিলে এই ঘটনা অনেক হয়। মাউস ভাই, এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব, আমার সাথেই ঘটে যাওয়া কাহিনী। এমন ঘটনা আমার আব্বুর সাথেও ঘটেছিল, তা আব্বুর কাছেই শোনা। আগামীতেও আরও একটি পর্বে শেয়ার করব, যদি আমাকে বলার সুযোগ করে দেন। ধন্যবাদ, এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য, এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।